মাম্মাম মাম্মাম দীপ কাকু না ভীষণ বাজে, খুব পচা, সবসময় আমাকে জড়িয়ে ধরে কোলে বসায়, আমার গালে হামি খায়, আমি বারণ করলেও শোনে না। একটু আগে আমার ঠোঁটে কিস করেছে, আমাকে ব্যাড টাচ করে, আমার খুব খারাপ লাগে মাম্মাম। এতক্ষণ তো আমাকে জোর করে কোলে চেপে ধরে আদর করছিল, আমিও দিয়েছি দীপ কাকুর হাতে কামড়ে। ঠিক করেছি না মাম্মাম? শপিং করে নিজেদের বাড়ির ড্রয়িং রুমে পা দেওয়ার পর হঠাৎ তিতির এসে মাকে জড়িয়ে ধরে এক শ্বাসে কথাগুলো বলে। তিতিরের কথাগুলো শুনে বিষয়ে স্তব্ধ হয়ে গেছে তনুজা ও কিশোর, তিতিরের বাবা মা। ওদিকে ড্রয়িং রুমের সোফায় বসে থাকা দীপ সবে মুখে রসগোল্লাটা পড়েছিল। তিতিরের কথা শুনে গলায় ছানার টুকরো লেগে বিষম খায় সে, কেসে কেসে তার প্রাণান্তকর অবস্থা। দীপের পিঠে হালকা থাপ্পড় মারতে মারতে ঋতুপর্ণা বলে, আস্তে খাও, আস্তে খাও দীপ, নাও একটু জল খাও। বলে, ছি তিতু ছি, কী সব আবল তাবল বকছিস? দীপ কাকু তোকে কত ভালোবাসে, তোর জন্য ক্যাডবেরির সেলিব্রেশন প্যাক এনেছে, কী সব যাতা বকছিস তুই? না না বিপি, দীপ কাকু খুব বাজে, দীপ কাকু আমাকে ব্যাড টাচ করে, মাম্মাম আমাকে বলেছে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, স্কুলেও ম্যাম আমাকে স্মার্ট বোর্ডে দেখিয়েছে। দীপ কাকু আমাকে ব্যাড টাচ করছিল, আমি জানি। দীপ কাকু মাঝে মাঝেই আমার প্রাইভেট পার্সে টাচ করে। ইংরেজি মাধ্যম স্কুলে পড়া ৮ বছরের তিতিরের মুখে এসব কথা শুনে চমকে ওঠে উপস্থিত সকলে। নিজের বাচ্চা মেয়ের এমন কথায় কিশোর কর্তব্যবিমূঢ় হয়ে তিতিরকে ধমকে ওঠে। চুপ তিতু চুপ, একদম চুপ কর তুই, আর একটাও পাকা কথা নয়, যা নিজের ঘরে যা। বাবার ধমকে তিতির কাঁদো কাঁদো হয়ে মাকে জড়িয়ে ধরে। আমি আমি সত্যি বলছি মাম্মা, পাপা আমি সত্যি বলছি, দীপ কাকু আমাকে। হেঁচকি তুলে কাঁদতে থাকে তিতির। এবার গর্জে ওঠে ঋতুপর্ণা, তনুজাকে উদ্দেশ্য করে বলে, ছি বৌদি ছি, তিতু তো বাচ্চা, ও এসব কি বোঝে? ওর মনে এখন থেকে এসব নোংরামো তুমি ঢুকিয়েছ, ওকে এখন থেকে প্রাইভেট পার্স চেনাচ্ছ, গুড টাচ ব্যাড টাচ। ৮ বছরের বাচ্চাকে তুমি যৌনতার পাঠ পড়াচ্ছ বৌদি, আমাদের তিতুর শৈশবটা তুমি নষ্ট করে দিচ্ছ। তারপর কিশোরের হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলে, দেখ দাদা দেখ, বৌদি কেমনভাবে তিতিরকে মানুষ করছে তা নিজের চোখে দেখ, মেয়েটা আজকাল ভুরি ভুরি মিথ্যে বলতে শিখেছে। দীপ কত ভালো ছেলে, আজ বাদে কাল এবাড়ির জামাই হবে, আদর করে তিতুকে কোলে বসিয়ে হামি খেয়েছে, এটা তো স্বাভাবিক ব্যাপার তাই না? বাচ্চাকে তো আমরা সবাই আদর করি, আর তিতুকে দীপ কত ভালোবাসে। ১ বছর আগেও তিতু দীপুর কোলে চেপে ঘুরে বেরিয়েছে, এখন হঠাৎ ছোট্ট মেয়েটার মুখে কী সব আজে বাজে কথা। এগুলো ওর কথা নয় দাদা, এগুলো সব বৌদির কথা, বৌদি তোর মাথাটা খাচ্ছে। এতক্ষণ পর গম্ভীর গলায় দীপ বলে, আমি আসছি ঋতু, আর হয়তো তোমাদের বাড়িতে আমার আসা সম্ভব হবে না, আমার সাথে দেখা করতে হলে তুমি প্লিজ আমাদের বাড়িতে এসো। দৌড়ে এসে দীপের হাত দুটো ধরে কিশোর, প্লিজ দীপ এভাবে চলে যেও না, আমার মেয়েটাকে ক্ষমা করে দাও প্লিজ, তিতু তো একটা ছোট্ট বাচ্চা, কী বলতে কী বলেছে, আমি ওর বাবা, আমি তোমার দুহাত ধরে ক্ষমা চাইছি ভাই। আর তুমি এবারই আসবে না কেন? তুমি এখন এবাড়ির জামাই হতে চলেছ, মাত্র ৩ মাস পরে ঋতুর সঙ্গে তোমার বিয়ে হবে, তুমি তো আমাদের পরিবারের সদস্য, এভাবে রাগ করা তোমার শোভা পায় না দীপ, প্লিজ আমাদের তুমি ক্ষমা করো। কাঁদো কাঁদো গলায় ঋতুপর্ণা বলে, তিতুর হয়তো বুঝতে কিছু ভুল হয়েছে দীপ, আমরা বিষয়টা দেখছি, তুমি প্লিজ আমাদের মাফ করে দাও। দীপ হেসে বলেন, না না, তোমাদের উপর আমার বিন্দুমাত্র রাগ নেই, তবে বৌদি মনে হয় আমাকে ঠিক পছন্দ করে না। না হলে তিতিরের এত বড় কথায় বৌদি এখনো চুপ করে দাঁড়িয়ে আছে? সত্যি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল তনুজা, তিতিরের কথাগুলো ভাবছিল। কিশোর চাপা গলায় তনুজাকে ভর্ৎসনা করে, যাও দীপের কাছে মাপ চাও তনু, তোমার মেয়েকে শিক্ষা দিয়ে এমন ডেপো করেছ, তার প্রায়শ্চিত্ত করো। তনুজা কিশোরের দিকে তাকিয়ে বলে, আগে তিতু কি বলছি পুরোটা শুনি, বেচারা মেয়েটা আমার ভয়ানক ঘাবড়ে গেছে। কি হয়েছে কি শোনা? এই তো মাম্মা আছে, ভয় করে না মামুনি? দেখলি দাদা বৌদি কেমন তেদর, তোর কথাও গ্রাহ্য করে না, আমাদের তিতুর ভবিষ্যৎ খুব অন্ধকার। এবার কিশোর ভীষণ রেগে যায়, জোর করে একটা হাত ধরে তিতিরকে তনুজার কাছ থেকে টেনে এনে ধমকে বলে, যাও দীপ কাকুকে সরি বলো, যাও। তিতির বাবার হাত ছাড়িয়ে মাকে জোরে চেপে ধরে, না না, আমি কিছুতেই দীপ কাকুকে সরি বলবো না, দীপ কাকু খুব পচা, আই হেট ইউ দীপ কাকু।
আর রাগ সামলাতে পারে না কিশোর। তিতিরকে আবার নিজের কাছে টেনে আনে, তারপর তার গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে চিৎকার করে, তুই আজকাল এত অসভ্য বেয়াদব হয়ে গেছিস যে পাপার কথাও শুনছিস না। এবার তোকে শাসন করতে হবে দেখছি, না হলে একদম বিগড়ে যাবি। হেঁচকি তুলে কাঁদতে থাকে তিতির। তার নরম গালে কিশোরের 5টা আঙুলের দাগ বসে গেছে। মেয়েকে কোলে তুলে নিয়ে দ্রুত নিজেদের শোবার ঘরে ঢুকে যায় তনুজা। পরিস্থিতি স্বাভাবিক করতে কিশোর তখনও বলে চলেছে, সরি দীপ, কি যে হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু মনে করো না ভাই। মৃদু হেসে দীপ বলে, না কিশোরদা, বাচ্চাদের কথা আমি কিছু মনে করিনি। আমার বাড়িতেও আমার ভাইজি ভাগ্নি আছে, ছোটদের কথা অত ধরতে নেই। তবে আমি বৌদির ব্যবহারে ভীষণ আঘাত পেয়েছি। আপনি প্লিজ বৌদির দিকে একটু নজর দিন, তিতিরের খেয়াল রাখুন। আজ আসি ঋতু। তিতিরকে অল্প কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে তনুজা। মেয়ের মুখের দিকে তাকিয়ে মনটা ব্যথা বেদনায় টনটন করে ওঠে। 8 বছরের মেয়েটা একটা মানুষের বিকৃত যৌনতার শিকার। কি দোষ তিতিরের? সত্যটা সবার সামনে গলা উঁচু করে বলেছে, কিন্তু সে বাচ্চা, কিছু বোঝে না। এই অজুহাতে তার কথাটা শুনতে বা মানতে চাইছে না কেউ। এর থেকেই তো বাচ্চারা নিরাপত্তাহীনতায় ভোগে, ভয়ে অনেক বাচ্চা মুখ খোলে না। আর তিতুর মতো যারা জোর গলায় নিজেদের ব্যাড টাচ সম্বন্ধে বলে, তাদের কথা নিজেদের নিকটজনেরা বিশ্বাস করে না। অথচ সবাই প্রতিদিন টিভিতে সংবাদপত্রে দেখেছে শিশুদের ওপর যৌন নিগ্রহ দেশে দিন দিন বাড়ছে। অথচ সবাই নিশ্চিন্তে আছে ওদের ছেলে মেয়েদের সঙ্গে এসব হচ্ছে হোক, কিন্তু আমার সন্তানের সঙ্গে এসব না হলেই হলো, আমার ছেলেমেয়েরা নিরাপদ থাকলেই হলো। কিন্তু বাচ্চা মেয়েদের নিরাপত্তা কোথায়? দেশের প্রায় 80% যৌন নির্যাতন পারিবারিকভাবে পরিবারের মধ্যেই ঘটে। কত শিশুর শৈশব নষ্ট হয়ে যায়, কতজন পরিবারের মধ্যেই যৌন নির্যাতনের শিকার, তার সঠিক তথ্য এখনও কেউ জানে না। এখনও অধিকাংশ ঘটনা পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছায় না। তার আগেই পরিবারের নিকটজনেরা নিজেদের পারিবারিক মান সম্মানের কথা ভেবে ঘটনাটি ধামাচাপা দিয়ে দেয়। এমনটা অনেকদিন আগে তার সাথে হয়েছিল। চকিতে নিজের শৈশবের কথা মনে পড়ে যায় তনুজার। ড্রয়িং রুম থেকে নিজেদের বেডরুমে এসে ঢোকে কিশোর। এতক্ষণ ড্রয়িং রুমে পুরো ঝড় বয়ে গেছে। ঋতুপর্ণা তাদের বাবা মা অবনীবাবু ও তহিনা দেবীকে পুরো ঘটনার বিবরণ দিয়েছে। এসব শুনে অবনীবাবু পুরো থমকে গেছেন। আর তহিনা দেবী বৌমা তনুজার বাবা মা তুলে বংশ পরিবার তুলে প্রচণ্ডভাবে গালিগালাজ করে যাচ্ছে। অবনীবাবু কিশোর তাকে থামাবার অনেক চেষ্টা করেছে, তবু চুপ করাতে পারেনি। শেষে তহিনা দেবী হুমকি দিয়েছেন, শোন কিশোর, তোর বউকে এখনো সামলা, না হলে ওকে আমি এ বাড়ি থেকে দূর করে দেব। দীপের সঙ্গে হৃদয়ের বিয়েটা ভেঙে গেলে তোর বউকে আমি দেখে নেব। পরিস্থিতির গুরুত্ব বুঝে বিষম থমকে গেছেন অবনীবাবু। একটা সরকারি স্কুলে দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছেন তিনি। ছাত্রছাত্রীদের কাছে তিনি খুব কাছের একজন শিক্ষক ছিলেন। বাড়ির কথা, পরিবারের কথা, তাদের ভালো লাগা খারাপ লাগার কথা ছাত্রছাত্রীরা এসে তাদের প্রিয় শিক্ষকের কাছে উগরে দিত। এরকম পারিবারিক যৌন নির্যাতনের কাহিনী, অশালীনভাবে শরীর স্পর্শের কাহিনী অনেক শুনেছেন তিনি। শিক্ষার্থীদের ওদের মতো করে পরিস্থিতি সম্বন্ধে সচেতন করে দিয়েছেন। তখন অবশ্য এইসব গুড টাচ ব্যাড টাচ এত ভারী ভারী ইংরাজি শব্দ ছিল না। তবে এই ধরনের ঘটনা মানে তিতিরের সাথে যেটা হয়েছে হামেশাই ঘটতো। তিনি ভাবলেন আজকের রাতটা পেরিয়ে যাক, কাল সকালে তিতুসোনার সঙ্গে একবার কথা বলবো। বিষয়টা ঠিক কি দিদি ভাইয়ের কাছে ভালোভাবে জানতে হবে। বেডরুমে এসে মেয়ের পাশে ধপ করে বসে পড়ে কিশোর। ঘুমন্ত তিতিরের নিষ্পাপ মুখের দিকে তাকায়। বেচারার ডান গালে 5 আঙ্গুলের দাগ, তার উপর আলতো করে হাত বুলিয়ে দেয়। মেয়ের গায়ে সে কখনো হাত তোলেনি, এই প্রথমবার মেয়েকে চড় মারল। বুকটা বেদনায় ভরে ওঠে। বিষণ্ণ গলায় বলে, কেন মেয়েকে এসব উল্টোপাল্টা শিখাও তনুজা? দেখো কেমন নোংরা কথা বলতে শিখে গেছে তোমার মেয়ে, ওর শৈশবকালটা নষ্ট করো না প্লিজ। সেই বিকেল থেকে রাত পর্যন্ত সকলের সব কথা চুপ করে শোনা যাচ্ছিল তনুজা। এখন আর সহ্য হয় না, জোর করে কিশোরের হাতটা টেনে ধরে বলল, চলো বাইরে চলো, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। ড্রয়িং রুমে তখনও আলোচনা করছিল ঋতুপর্ণা, অবনীবাবু ও তহিনা দেবী। সবার মাঝে তনুজা এসে বলে, তোমাদের আমার কিছু বলার আছে, সবাই মন দিয়ে শুনবে প্লিজ। তনুজা বলতে আরম্ভ করে, আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার দিদিমা মারা যায়।
মামা দাদু তো আগেই মারা গিয়েছিল, তাই মামা ঘরে আমার সমু মামা একা হয়ে পড়ে। মামাকে আমাদের বাড়িতে নিয়ে আসে আমার বাবা মা। সমু মামা আসাতে আমি ভীষণ খুশি হই। আমি ও ভাই মামার সবসময় সঙ্গী হয়ে পড়ি। মামা আমাকে খুব ভালোবাসতো। বাবা মামাকে আমার স্কুলেই নবম শ্রেণীতে ভর্তি করে দেয়। আমরা দুজন একটা সাইকেলে চড়ে স্কুলে যাতায়াত করতাম। আমাদের দিনগুলো খুব ভালো কাটছিল। মা, ঠাকুমা, মামা, আমি ও ভাই ৫ জনে আনন্দ থাকতাম। বাবা কলকাতায় থাকতো। মাসে ২ বার শনি রবিবার ধরে বাড়িতে আসতো। কিন্তু ১ বছর পর থেকেই মামা কেমন যেন পাল্টে যায়। আর আমার সাথে পাড়া বেড়াতে যায় না, পেয়ারা গাছে ওঠে না, কেমন যেন গম্ভীর গম্ভীর ভাব। মা বলে তোর মামা বড় হয়ে গেছে। আমাদের বেশি ঘর ছিল না বলে আমি, ভাই, মামা ৩ জন একটা ঘরে থাকতাম। মা ও ঠাকুমা অন্য ঘরে। তখন মামা আমাকে দিয়ে ওর গা হাত পা টেপাতো, আবার কখনো কখনো নিজেও আমার সারা গায়ে হাত বুলিয়ে দিত। আমার খুব ভালো লাগতো। প্রায় প্রতিদিনই মামা বলতো, সাইকেল চালিয়ে তোর পা ব্যথা করছে, আয় তোর পা টিপে দিই। তারপর আমার পা থেকে কোমর পর্যন্ত মাসাজ করে দিত। তারপর বলতো, আমাদের এই কথাটা দিদিকে বলিস না যেন। এভাবেই দিন বের হতে থাকে। আমি ৮ম শ্রেণীতে উঠি ও মামা একাদশ শ্রেণীতে। সেই সময় আমার প্রথম পিরিয়ড আরম্ভ হয়। আমি দেখতে খুব সুন্দর হয়ে উঠি ও আমার মধ্যে শারীরিক পরিবর্তন আসে। মা তখন আমাকে মামার শোবার ঘর থেকে সরিয়ে নিজের ঘরে নিয়ে আসে। তারপর থেকে আমি রাত্রে মায়ের সাথে শুতাম। আর এতে মামা ভীষণ ক্ষেপে ওঠে। মা না থাকলে আমাকে নিজের ঘরে ডেকে নিয়ে দরজা বন্ধ করতো মামা। তারপর জড়িয়ে ধরতো, আমার সারা গায়ে হাত বুলিয়ে দিত আর অস্থির গলায় বলতো, ইস তনু, তুই কি সুন্দর হয়েছিস, একদম মাধুরী দীক্ষিতের মতো। ইস, কতদিন তোকে ছুঁইনি। আর আমার ভীষণ ভীষণ বিরক্ত লাগতো। জোর করে মামার হাতটা শরীর থেকে সরাতে সরাতে বলতাম, কি করছো কি, আমাকে এভাবে ছোবে না তুমি। এখন আমি আর ছোট নেই, বড় হয়েছি, প্লিজ মামা ছাড়ো। মামা আমার গালে চুমো দিতে দিতে বলতো, তুমি কিন্তু আমার কাছে সেই ছোট্টটি আছো তনু, আর তোমাকে তো তোমার মামা আদর করছে, এতে রাগ করে না সোনা। মামার কথায় আর কাজে ভীষণ ভয় পেতে আরম্ভ করছিলাম। আমি রেগে বলছিলাম, আমি মাকে সব বলে দেবো, কিন্তু প্লিজ ছাড়ো আমাকে। মামা হেসে বলেছিল, যা বলবি, যা দিদিকে। এসব কথা শুনলে দিদি তোকেই খারাপ বলবে, তোকেই শাসন করবে, আমাকে নয়। সবাই বলবে তুই খারাপ মেয়ে, সবাই তোকে দেখে হাসবে, তোকে নোংরা মেয়ে ভাববে। মামার কথাগুলো শুনে আমি প্রথমে খুব ভয় পেয়ে যাই। মামাও সাহস পেয়ে বেয়াদবি করেই চলে। তাই একদিন আমি সাহস করে মাকে মামার সব কাহিনী বলে দিই। আমি মাকে কাঁদতে কাঁদতে বললাম, মা সমু মামা খুব বাজে, খুব খারাপ, আমার সাথে অসভ্যতা করে। কিন্তু কি আশ্চর্য জানো কিশোর, মা আমাকে বিন্দু মাত্র বিশ্বাস করলে না, উল্টে গালে এক চড় দিল। ঠিক তোমার মতো কিশোর, তুমি যেমন তিতিরের কথা না শুনেই ওকে চড় মারলে। ড্রয়িং রুমের প্রত্যেকটি সদস্য চুপ করে গেছে। চোখের জলটা মুছে আবার বলা শুরু করে তনুজা, মায়ের অনুপস্থিতির সূচকে একদিন চরম আঘাত করে মামা। জোর করে নিজের মধ্যে আমাকে চেপে ধরে, জোর করে শরীরে স্পর্শ করতে চায়। হাসতে হাসতে বলে, দিদিকে বলে কি ফল হলো তোর? দিদি তোর কথা বিশ্বাস করলো? করলো না? আরে আমি তোর নিজের মামা পাগলি, ভাগ্নির সঙ্গে এমন একটু আদর ভালোবাসা চলে, এতে কেউ কিছু মনে করে না। আমি ওকে লাথি কিল ঘুষি মেরে ঘর থেকে বেরিয়ে আসি। তবে এবার আর চুপ থাকিনি আমি। সেদিনই বাবাকে ফোন করে তাড়াতাড়ি বাড়িতে আসতে বলি। বাবা বাড়িতে এলে সোজা গিয়ে বাবাকে মামার সব কথা বলি। আমার গায়ে আঁচড়ের দাগ দেখে আঁতকে ওঠে বাবা। মামাকে প্রচণ্ড মারধর করে, তার মাকে ভর্ৎসনা করে, সব জেনেও চুপ করে থাকার জন্য। এরপর মামাকে হস্টেলে পাঠিয়ে দেয় বাবা। আমাদের বাড়িতে ঢুকতে মানা করে দেয়। এত কিছুর পরও আমার মা কিন্তু আমার মামাকে সাপোর্ট করছিল, আমাকে নয়। মায়ের কথা মতো যত দোষ নাকি আমার। আমি বড় হয়েছি, আমি একজন মেয়ে, আমার আচার আচরণ সংযত হওয়া উচিত। সেই দিন থেকেই আমাদের মা মেয়ের সম্পর্কটা শেষ হয়ে গেছে। আমরা দুজন একটা শীতল সম্পর্ক গ্রহণ করে চলেছি মাত্র। মেয়ের সম্মানের জন্য, পরিবারের সম্মানের জন্য বাবা থানা পুলিশ করেনি। তবে আমি জানি, আমি নিজেই পরিবারের নিজের লোকের দ্বারা যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার। মামার কোনো শাস্তি হয়নি,
তবে আমার চরম মানসিক স্বাস্থ্য হয়েছিল। আমি অনেক দিন ভালোভাবে পড়াশোনা করতে পারিনি। লজ্জায়, ঘৃণায় বাবার সামনে দাঁড়াতে পারিনি। মা আমাকে সবসময় অপরাধী চোখে দেখত। তার মাতৃহীন ভাই শুধু আমার কারণে বড় দিদির বাড়ির স্নেহ ছায়া ছেড়ে দিয়ে হোস্টেলে আছে, সেটা পদে পদে আমাকে মনে করিয়ে দিত। আমি কখনো স্বাভাবিক হতে পারিনি। অব্যক্ত বেদনা বুকে চেপে আজও দিন কাটাচ্ছি। কেঁদে কেঁদে রাতগুলো পেরিয়ে গেছে। পুরনো কথা মনে পড়লে এখনো ব্যথায় কান্নায় বুকটা ছেড়ে যায়। ভাবতে পারো কিশোর, নিজের মায়ের ভাই, আমার আপন মামা। ড্রয়িং রুমের সবাই নিস্তব্ধ। এক নাগাড়ে কেঁদে চলেছে তনুজা। বউকে কাঁদতে দেখে কিশোরের মনটা নরম হয়ে গেছে। কাছে গিয়ে মাথায় হাত রাখে। আর কেঁদো না তনু, আমি তো আছি। সবার উপস্থিতি ভুলে কিশোরকে জড়িয়ে ধরে তনুজা। বুকে মুখ গুজে জড়ানো গলায় বলে, আমার ভীষণ ভয় করে কিশোর। আমিও তো মেয়ের মা। আমি কখনো চাই না আমার মেয়ের সাথে এমন অন্যায় অবিচার ঘটুক। আমি চাই না আমার মেয়ে যৌন নিগ্রহের শিকার হোক। আমি চাই না তিতির কখনো ধর্ষণের শিকার হোক। তিতিরের শৈশবটা আমি নষ্ট দিতে চাই না। আমি চাই তিতুর মধ্যে ন্যায় অন্যায় বোধ গড়ে উঠুক। তাই তিতু যাতে ছোট থেকেই গুড টাচ, ব্যাড টাচ, প্রাইভেট পার্সে টাচ এসব সম্বন্ধে সচেতন থাকে, তাই ওকে এসব শিক্ষা দিয়েছি। আমাদের চারপাশে কত দুর্বৃত্ত লোক ঘুরছে। কার মানসিকতা ভালো, কার বিকৃত মানসিকতা তুমি কিভাবে বুঝবে? তাই তিতু যাতে সচেতন থাকে, তাই ওকে আমি প্রাথমিকভাবে যৌনতার শিক্ষা দিয়েছি। আমার শৈশবে আমি তো জানতাম না কিশোর, কোনটা আদর আর কোনটা ব্যাড টাচ। আমি ভাবতাম আমার নিজের মামা আদর করে আমার শরীরে হাত বুলিয়ে দিচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা। তখন আমার মনের মধ্যে যৌনতা সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা ছিল না। কিন্তু এখন দিনকাল খারাপ। সংবাদপত্রে, টিভিতে দেখেছ না, চকলেটের লোভ দেখিয়ে প্রতিবেশী বৃদ্ধের 5 বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহ, বা স্কুলের ছোট ছোট বাচ্চাদের যৌন নিগ্রহের খবর। বর্তমানে আমাদের দেশে 3 বছরের বালিকা থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। সেখানে আমি যদি তিতুকে প্রাথমিক যৌনতার পাঠ দিয়ে থাকি, সেটা কি ভীষণ অন্যায়? নিজের সাথে ঘটা অন্যায়ের প্রতিবাদ যদি তিতু করে, সেটা কি অন্যায়? ঋতুপর্ণা, তুহিনা দেবী দুজনেই নিশ্চুপ। তনুজার প্রশ্নগুলো যে কতটা সত্য দুজনেই জানেন তারা। কিছুদিন আগেই টিভিতে দেখেছেন স্কুলে একজন 4th শ্রেণীর ছাত্রীর যৌন নিগ্রহের ঘটনা। তাই পুরো চুপ করে গেছেন তুহিনা দেবী। ঋতুপর্ণা স্বগোক্তি করে, কিন্তু দীপ দীপকে আমি বিগত 5 বছর ধরে চিনি দাদা। দীপ এমনটা। এবার গলা ঝেড়ে অবনীবাবু বলেন, আমার দীর্ঘ শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি তোমাদের বলছি, পরিবারের মধ্যে বা পরিবারের কাছে লোকদের দ্বারা এরকম অনেক ঘটনা হামেশাই ঘটে থাকে। তাই আমাদের একটু ভাবনা চিন্তা করা দরকার। হঠাৎ করে দিদিভাই কেন দীপের সম্পর্কে এরকম বলল? দীপ তো এ বাড়িতে প্রায় 3 বছর ধরে আসছে। দিদিভাইয়ের সঙ্গে দীপের সম্পর্কও ভালো। আগে তো দিদিভাই এমন কখনো বলেনি। বিষয়টা একটু অনুসন্ধান করতে হবে। এবার চিন্তিত দেখায় ঋতুপর্ণাকে। মৃদুস্বরে বলে, আমি ব্যাপারটা বেশি গুরুত্ব দেইনি। তবে মাস 3-4 হবে, দীপ এলেই তিতির বিরক্ত হয়। দীপের হাত থেকে চুপচাপ চকলেট নিয়ে চলে যায়। দীপ অনেক চেষ্টা করে আদর করার, কিন্তু তিতু কেমন যেন চুপ করে থাকে। ঋতুপর্ণার কথা শুনে সবাই চিন্তায় পড়ে। অবনীবাবুর ছেলের মেয়েকে উদ্দেশ্য করে বলেন, তোমরা দুজনেই বিষয়টা ভাবো। কাল সকালে আমি দিদিভাইয়ের সঙ্গে কথা বলি, ওর কথাটা শুনি। তোমরাও সময় নাও। আর ঋতু, মানুষকে 5 বছর ধরে চিনলেও তার সবটা চেনা যায় কি? হতে পারে দীপ ভালো, অথবা ভালো মানুষের মুখোশধারী একজন অসৎ ব্যক্তি। তাই তুমিও একটু সময় নাও, আর সব কিছু ভালোভাবে বিচার করে সিদ্ধান্ত নাও। তিতির ঠিক কী ভুল জানলে অনেক কিছু জানা যাবে। তাই বেশি তাড়াহুড়ো করো না। পরদিন তিতিরকে আদর করে বাগানে নিয়ে গিয়ে খেলার ছলে নানা রকম প্রশ্ন করেন অবনীবাবু। আর তাতে যা জানতে পারেন তার সংক্ষেপ হলো, দীপ কাকু প্রায় তাদের বাড়িতে আসে। পিপির সামনে তাকে কোলে বসিয়ে চকলেট দিয়ে আদর করে। পিপি, মা, ঠাম্মি কিচেনে খাবার বানায়। দীপ কাকু তিতিরের ঘরে তার খেলনা নিয়ে খেলে। তারপর তিতিরের গাল টিপে তার ঠোঁটে হামি খায়। সিগারেটের গন্ধে তার বমি পায়। তারপর খেলতে খেলতে তার সারা শরীরে হাত বুলিয়ে দেয়।
তার প্রাইভেট পার্সের মধ্যে হাত দেয়। স্কুলের শিপ্রা ম্যাম তাদের ল্যাপটপে দেখিয়েছে, আর মাও বলেছে মা বাবা ছাড়া প্রাইভেট পার্সে যারা হাত দেয়, টাচ করে, তারা খারাপ লোক। এরকম কেউ করলে সঙ্গে সঙ্গে বাবা মাকে বা স্কুলের ম্যামদের জানাতে হবে। তাই সে মাম্মামকে পাপাকে সব সত্যি কথা বলেছে। তিতিরের কথাগুলোর রেকর্ড কিশোর, ঋতুপর্ণা ও তুহিনা দেবী সকলকে শোনায় অবনীবাবু। সকলেই ভীষণ চিন্তিত হয়ে পড়ে। নিষ্পাপ তিতিরকে অবিশ্বাস করতে মন চায় না, আবার দ্বীপের উপরও ঠিক অবিশ্বাস আসে না, আবার কখনো কখনো দ্বীপকে বিশ্বাস করতে মন চায় না। অদ্ভুত দোলাচালে দুলতে থাকে তাদের মন। তবে কিশোর তার ভুল বুঝতে পারে, মেয়েকে জড়িয়ে ধরে মন ভাল করে দেয়। বাবার গলা জড়িয়ে ধরে তিতির বলে, সত্যি বলছি পাপা, দীপ কাকু খুব পচা, অসভ্য লোক। তুমি কেন আমাকে দীপ কাকুকে সরি বলতে বললে? আমি তো কোনো দোষ করিনি। তুমি তো জানো আমি মিথ্যা বলি না। মেয়েকে বুকে জড়িয়ে কিশোর বলে, সরি মামনি, পাপার ভুল হয়ে গেছে। এই দেখো আমি কান ধরছি, এরপর আমি সবসময় তোমার কথা শুনবো। সবাই এখন ঋতুপর্ণার উপর বিষয়টা ছেড়ে দিয়েছে। দীপকে বিয়ে করা বা না করা সম্পূর্ণ তার সিদ্ধান্ত। বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলতে দুলতে দীপকে বাড়িতে ডাকে ঋতুপর্ণা। সোফায় বসিয়ে সরাসরি তাকে তিতিরের রেকর্ডিংটা শোনায়। অবাক দীপ বলে, আশ্চর্য ঋতু, একটা ছোট্ট বাচ্চার আবল তাবল কথা শুনে তুমি আমাকে প্রশ্ন করছো? তোমার 5 বছরের পুরনো প্রেমিককে প্রশ্ন করছো? তিতির আমার মেয়ের মতো। তাহলে এসব কি দীপ? তিতু কি মিথ্যে কথা বলছে? অত বাচ্চা কিভাবে বানিয়ে বানিয়ে মিথ্যা বলবে? আর তোমাকে নিয়ে মিথ্যে বলেও লাভ কি? কই, আগে তো কখনো তিতু এমন বলেনি। বিষম রেগে ওঠে দাঁড়ায় দীপ। এ বাড়িতে একটা বাচ্চার কথার দাম আছে। সে মিথ্যেবাদী নয়, তাহলে মিথ্যেবাদী কি আমি? কি বলতে চাইছো কি ঋতু? আমি তোমার ছোট ভাইজিকে রেপ করেছি, না কি করার চেষ্টা করেছি? এত ঘৃণ্য জঘন্য মানসিকতা তোমাদের। আজ থেকে তোমার আমার কোনো সম্পর্ক নেই। তুমি আর তোমার পরিবার এত নীচ জঘন্য জানলে তোমার সাথে আমি সম্পর্কে জড়াতাম না ঋতু। দীপের কথায় অবনীবাবু বলেন, বাবা দীপ, তিতির কখনো মিথ্যে কথা বলে না বাবা। মেয়েটা পছন্দ করে না, তবুও তুমি ওকে জোর করে চুমু খাও, ওর যৌনাঙ্গে হাত দাও। এসব কি? তোমার মতো শিক্ষিত ভদ্র ছেলের কাছে এই ব্যবহার আমরা আশা করি না। এবার একটু কুটিল হাসে দীপ, ঠান্ডা গলায় বলে, কী প্রমাণ আছে আপনার কাছে মেসোমশাই যে আমি আপনার নাতনির সাথে অশালীন আচরণ করেছি, ওর যৌনাঙ্গে হাত দিয়েছি? আপনার 8 বছরের বাচ্চা নাতনির কথাটা লোক বিশ্বাস করবে? আপনি এসব কথার সততা প্রমাণ করে পারবেন? কি করতে পারবেন কি আপনারা? এবার ধৈর্যের বাঁধ ভাঙে ঋতুপর্ণার। ঠাস করে দীপের গালে একটা চড় মারে। কান্নাটা গিলতে গিলতে বলে, ছি দীপ ছি, তুমি মানুষ না পশু। এতক্ষণ আমি ভাবছিলাম হয়তো তিতুর কোথাও ভুল হয়েছে, কিন্তু এখন মনে হচ্ছে ও ঠিকই বলেছে। তুমি একটা বিকৃত মানসিকতার মানুষ, তোমাকে আমি ঘেন্না করি। কিশোর এসে দীপের কলার ধরে, তোদের মতো মানুষকে পুলিশে দেওয়া উচিত। তোরা সভ্য সমাজের উপযুক্ত নোস, তোদেরকে জেলে ভরে রাখা উচিত। কিশোরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে দীপ বলে, যা করেছি বেশ করেছি, ভালো লেগেছে তাই করেছি। তোদের দাদা বোনের হিম্মত আছে তো প্রমাণ করে দেখা, দেখি কত মুরদ। তারপর তনুজার কাছে এসে বলে, করেছি বৌদি, ব্যাড টাচ করেছি তোমার মেয়েকে, কি করবে করে নাও। ঠাস করে দীপকে একটা চড় মারে তনুজা। তারপর বলে, এটাই তোর উপযুক্ত শাস্তি। তনুজা, কিশোর ও ঋতুপর্ণার দিকে আঙুল উঁচিয়ে দীপ বলে, তোদের সবাইকে দেখে নেব। একটা বাচ্চার কথা শুনে মিথ্যে মিথ্যে আমাকে অপদস্থ করা বের করব। দীপ চলে যায়। সোফায় বসে কাঁদতে থাকে ঋতুপর্ণা। তুহিনা দেবী মেয়ের মাথায় হাত রাখেন। কাঁদিস না মা, এটা ভালো হয়েছে। দীপের মতো বিকৃত মানসিকতার ছেলের সঙ্গে বিয়ে হলে তোর জীবনটা নষ্ট হয়ে যেত। ভগবান তোকে বাঁচিয়েছে। এতক্ষণ নিজের ঘরে বসে কার্টুন দেখছিল তিতির। দীপ কাকুর চেঁচামেচিতে চুপি চুপি বাইরে বেরিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়েছিল। মাকে দীপ কাকুর গালে চড় মারতে দেখে খুব আনন্দ হয়েছে তার। তারপর দীপ কাকুর রেগে চলে গেল। এখন হাসতে হাসতে বাইরে বেরিয়ে এসে পিসিকে জড়িয়ে ধরে তিতির। কাঁদছো কেন পিপি? দীপ কাকু কি তোমাকেও ব্যাড টাচ করেছে? এমনি কাঁদছি। পিপির চোখের জল মুছে দিতে দিতে তিতির বলে, একদম চিন্তা করো না, আমার মাম্মাম আছে, পাপা আছে। মাম্মাম সুপারম্যান, দেখলে দীপ কাকুকে কেমন মারলো?
আমার আর তোমার কোনো চিন্তা নেই, দীপ কাকু আর আমাদের বাড়িতে আসতে পারবে না। তিতিরকে জড়িয়ে ধরে ঋতুপর্ণা। তনুজা, ঋতু ও তিতির দুজনের মাথায় হাত দেয়। ঋতুপর্ণার দুঃখ বেদনাটা সে বুঝতে পারে। নিজের পুরনো বেদনাটা আবার জেগে ওঠে। তবে আজ খুব শান্তি, খুব স্বস্তি পায় সে। যাক, ঋতুপর্ণা ও তিতির দুজনের জীবন থেকে দ্বীপ নামক কালগ্রহটার ছায়া তাহলে কাটলো। তবে একটাই দুঃখ, প্রমাণের অভাবে দীপকে উপযুক্ত শাস্তি দেওয়া গেল না। ভবিষ্যতে তিতিরকে আরও সচেতন হতে হবে। জীবনে যে এখনও অনেক লড়াই বাকি আছে। তাহলে মিঠু রায় চক্রবর্তীর ব্যাড টাচ গল্পটির আজকে এখানেই সমাপ্তি হোক। আর আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।